ডেমন স্লেয়ারের ইনফিনিটি ক্যাসেল আর্কের একেবারে শেষ পর্যায়ে আমরা আজকে একটু ফোকাস করব। যখন ডেমন স্লেয়ার কোর তাদের সবচেয়ে বড় শত্রু মুজান কিবুৎসুজির মুখোমুখি চূড়ান্ত লড়াই আর কি। হ্যাঁ, আর সাধারণত এই আর্কের কথা উঠলেই আমরা ওই অ্যাকশন, থ্রিলিং ফাইটের কথাই বেশি ভাবি, তাই না? ঠিক তাই, কিন্তু আমাদের হাতে একটা বেশ গভীর বিশ্লেষণ এসছে, একটা লেখা যেটা এই যুদ্ধের একটা অন্য দিক দেখাচ্ছে, একটা বলা যেতে পারে লুকানো বিষণ্ণ সত্য। একদম। ওই লেখাটা আসলে আমাদের বলছে যে যুদ্ধের যে হিরোইজম, তার আড়ালে যে গভীর কষ্টগুলো থাকে সেদিকে তাকাতে। তো আজকের আলোচনায় আমরা ওই লেখাটা ধরেই এগোবো। দেখব কিভাবে ক্ষতি, ওই সাইলেন্ট স্যাক্রিফাইস, নীরব আত্মত্যাগ। হ্যাঁ, হ্যাঁ, আর ওই কঠিন পরিস্থিতিতেও মনুষ্যত্ব ধরে রাখার যে লড়াই, সেগুলো কিভাবেই আর্কের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, যেটা হয়তো আমরা অনেক সময় খেয়াল করি না। তাহলে চলুন ইনফিনিটি ক্যাসেল দিয়ে শুরু করা যাক। ওই চূড়ান্ত যুদ্ধক্ষেত্র, একদিকে তো চলছে ভয়ঙ্কর লড়াই, ডেমন স্লেয়াররা জান লড়িয়ে দিচ্ছে মুজান আর তার পাওয়ারফুল ডেমনদের বিরুদ্ধে। কিন্তু এই বিশ্লেষণটা বলছে একটা লুকানো সত্যের কথা। ঠিক কি এটা? ওই লেখাটায় যেটাকে লুকানো সত্য বলছে, সেটা আসলে আমাদের প্রিয় ক্যারেক্টারদের ওই আত্মত্যাগগুলো, যেগুলো খুব নীরবে ঘটে যায়, কোনো ফ্যানফেয়ার বা আনুষ্ঠানিক বিদায় ছাড়াই। আচ্ছা। আমরা দেখি অনেক চেনা মুখ যারা পুরো জার্নিতে ছিল, তারা এই যুদ্ধে হারিয়ে যায়। বিশ্লেষণটা জোর দিচ্ছে যে তাদের মৃত্যুগুলো ওই যুদ্ধের বিশালতার নিচে অনেক সময় চাপা পড়ে যায়। সাধারণ হিরোইজম বা বীরত্ব গাথায় যেরকম একটা গ্লোরিফিকেশন থাকে, এখানে তেমনটা নয়। তার মানে বিশ্লেষণটা বলতে চাইছে এখানে বীরত্বের থেকেও ট্র্যাজেডিটাই বেশি সামনে আসছে। কিছু হারানো যেন হিসাবের বাইরেই থেকে যাচ্ছে। ঠিক, যুদ্ধের খুব নির্মম একটা বাস্তব চিত্র এটা। সবার আত্মত্যাগ তো আর সমান স্বীকৃতি পায় না, তাই না? এই প্রসঙ্গে তানজিরোর ভেতরের যে টানা পড়েন, সেটা নিয়েও তো এই লেখাটায় বেশ জোর দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং সেটা তো একটা বেশ ভয়ঙ্কর দিক। ওই চূড়ান্ত লড়াইয়ের একটা মোমেন্টে মুজানের ইনফ্লুয়েন্সে তানজিরো তো প্রায় নিজেকে হারিয়েই ফেলেছিল। ভাবা যায়? হ্যাঁ, ভাবুন একবার যে হিরো তার পুরো জীবনটা ডেডিকেট করেছে ডেমনদের শেষ করার জন্য, সে নিজেই অলমোস্ট সেই ডেমন সত্তায় কনভার্ট হয়ে যাওয়ার মুখে দাঁড়িয়ে। ওই লেখাটাতে বলা হয়েছে প্রায় লিটারালি আমাদের প্রিয় নায়ক পরিণত হয় সেই জিনিসে যা সে ধ্বংস করার শপথ নিয়েছিল। ওহ! এটা তো শুধু ফিজিক্যাল লড়াই নয়, এটা আত্মার লড়াই, নিজের হিউম্যানিটি বাঁচিয়ে রাখার একটা সাংঘাতিক স্ট্রাগল। এই যে এত ভয়ঙ্কর পরিস্থিতি, এর মধ্যে নেজুকোর ফিরে আসাটা, সেটা কিভাবে একটা সিগনিফিকেন্স পাচ্ছে? বিশ্লেষণটা কি বলছে তার রোল নিয়ে? নেজুকোর ফিরে আসাটা এখানে ভীষণ সিম্বলিক। বিশ্লেষণটা দেখাচ্ছে যে সে মানবরূপে ফিরছে ঠিকই, কিন্তু কখন ফিরছে? যখন যুদ্ধ প্রায় শেষ। আচ্ছা, বিজয়ের মুহূর্তে নয়। না, বরং যখন চারদিকে ধ্বংসলীলা, যখন সে দেখছে তার প্রিয়জনেরা কি চরম মূল্য দিয়েছে, তার ফেরাটা যেন আশার আলো আনলেও একই সাথে ওই যুদ্ধের বিভীষিকা আর অপূরণীয় ক্ষতির একজন সাক্ষী হয়ে দাঁড়ায় সে। তার ওর ফিরে আসাটা ওই যন্ত্রণা আর হারানোর গভীরতাকে আরও বাড়িয়ে তুলছে। হ্যাঁ, একদম। এটাই ওই বিশ্লেষণের একটা মূল পয়েন্ট। তাহলে মোটের ওপর এই বিশ্লেষণ থেকে যেটা আমরা পাচ্ছি, সেটা হলো ইনফিনিটি ক্যাসেল আর্ক শুধু ওই টানটান উত্তেজনা বা ডেমন মারার গল্প নয়। এর গভীরে আসলে লুকিয়ে আছে কষ্ট, হারানো আর ওই চরম বিপর্যয়ের মুখেও মানবিকতা আঁকড়ে থাকার একটা খুব টাচিং স্টোরি। একেবারেই। এই বিশ্লেষণটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে ডেমন স্লেয়ারের মতো গল্পগুলো, এই যে চরম কনফ্লিক্ট দেখায়, এটা শুধু আমাদের এন্টারটেইন করার জন্য নয়। এর মাধ্যমে মানব পরিস্থিতি আর কিছু ক্ষেত্রে দানবদেরও জটিল, গভীর আর বেশিরভাগ সময়ই খুব ট্র্যাজিক দিকগুলো তুলে ধরে। বিশেষ করে যুদ্ধ যে শুধু জয়ের উল্লাস নয়, বরং একটা বিরাট দাম চেয়ে নেয়, সেই সত্যিটাকেই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই ধরনের লেখা। সত্যি, এটা ভাবার মতো বিষয়। তাহলে আজকের আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, কি বলেন? হ্যাঁ, অবশ্যই। এই যে যুদ্ধের দৃশ্য, অ্যাকশন, হিরোইজম, এগুলোর বাইরে গিয়ে যখন কোনো গল্পচরিত্রদের এইরকম নীরব, প্রচারহীন আত্মত্যাগের উপর আলো ফেলে, তখন সেটা হিরোইজম আর লস, বীরত্ব আর ক্ষতি নিয়ে আমাদের যে ধারণাগুলো আছে, সেগুলোকে কিভাবে নাড়া দেয় বা হয়তো দীর্ঘস্থায়ীভাবে প্রভাবিত করে, এটা নিয়ে নিশ্চয়ই ভাবা যেতে পারে। অবশ্যই ভাবা যেতে পারে।